21 মে রোববার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছে শিরোনাম। বনানী ধর্ষণে নাইমের ডিএনএ টেস্টের অনুমতি হবে, মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা। নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ, নির্বাচনকালীন সরকারের গুরুত্ব বিএনপি। শোকে শ্রদ্ধায় ভাস্বর সৈয়দ আবদুল্লাহ খালিদকে বিদায়, শায়িত হলেন বুদ্ধিজীবী কবরস্থানে। বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি নাইম আশরাফের ডিএনএ টেস্ট এবং সাফাত আহমেদ ও সাদমান সাকিফের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। তদন্তকারী সংস্থার আবেদনে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই অনুমতি দেয়। মামলার আলামত হিসেবে আসামিদের কাছ থেকে জব্দ করা 5টি মোবাইল ফোন ও একটি ডিভাইস পরীক্ষা করার অনুমতি চেয়ে শনিবার আবেদন করে ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। শুনানি শেষে অনুমতি দেয় আদালত। জব্দ মোবাইল ও ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া আসামি নাইম আশরাফের ডিএনএ পরীক্ষার জন্য আলামত সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। গত 28 মার্চ রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন। এ মামলার অন্যতম আসামি সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাইম আশরাফ। বনানী ধর্ষণ মামলায় বিভাগীয় তদন্তে পুলিশের গাফিলতির প্রমাণ মিলেছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। স্বাগত জনাব কাজী রিয়াজুল হক। কাজী রিয়াজুল হকের সঙ্গে সংযোগ এখনো পাওয়া যায়নি, আমরা একটা বিরতির পর তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। বনানী ধর্ষণ মামলা বিভাগীয় তদন্তে পুলিশের গাফিলতির প্রমাণ মিলেছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। স্বাগত কাজী রিয়াজুল হক। প্রথম থেকেই এই ব্যাপারটি যথেষ্ট আলোচনায় ছিল যে মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশের গাফিলতি ছিল কিনা। আপনিও মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও এই ব্যাপারে বলেছেন যাতে ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়গুলি যাতে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী ভাবে এই ধরনের ঘটনায় যেন পুলিশ যথাযথভাবে সময় মতো মামলা নেয়, সেই জন্য একটা নজির তৈরি করা বা এই ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়ার নিশ্চয়ই প্রয়োজন আছে। আমি কিছু বলবো? জি, কাজী রিয়াজুল হক বলেন যে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় আছে এবং বিশেষ করে পুলিশ বাহিনীর কি করণীয়। হ্যাঁ, নিশ্চয়ই। কারণটি হচ্ছে যে ফৌজদারি কার্যবিধিতে পরিষ্কার বলা আছে যে কোনো ধর্ষণ বা এই জাতীয় কগনিজেবল অফেন্স, আমলযোগ্য কোনো অপরাধ যেটাতে পুলিশ বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে, তো একটা আমলযোগ্য ধর্ষণ একটা আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধের জন্য কোনো এজাহার কেউ দাখিল করতে আসলে, বিশেষ করে যদি ভিকটিম নিজে আসে, তার মামলাটি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্তের জন্য চলে যেতে হবে। ওসিকে চলে যেতে হবে, ওসি কোনো অফিসারকে পাঠাবে। এটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধির আমাদের নিয়মের বিধান। এবং এটা কিন্তু পিআরবি, পুলিশ রেগুলেশন বেঙ্গলেও খুব পরিষ্কার করে এই কথাটি বলে দেওয়া আছে। এবং এটা যদি না করা হয়, পুলিশ যদি তার কাজের গাফিলতি করে, পুলিশ যদি কোনো কারণে তার কাজের ভায়োলেট করে, লঙ্ঘন করে তার দায়িত্ব, সেই ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কিন্তু শাস্তিযোগ্য অপরাধের বিধান রয়েছে আইনে। সেটি পুলিশ অ্যাক্টের ভিতরে, পুলিশ আইনে সেটা পরিষ্কার করে বলে দেওয়া আছে। তো আমরা যেটা দেখেছি যে বনানীর মামলায় মে মাসের 4 তারিখে ভুক্তভোগী তারা অভিযোগ করতে এসেছে এবং তাদের সেই অভিযোগটি নিতে তাদের প্রায় 2 দিন অপেক্ষা করতে হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন তাদের হতে হয়েছে, যেটা মানবাধিকার জন্য লঙ্ঘন বলে আমি মনে করি, কারণ তার মর্যাদাহানির প্রশ্ন সেখানে এসেছে। তো সেই কারণে আমি মনে করি এই বিষয়টাকে যদি গুরুত্বের সাথে নেওয়া হয় এখন থেকেই, এবং এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে তদন্ত করে যদি শাস্তির আয়ত্তায় আনা যায়, তাহলে ভবিষ্যতে হয়তো আর মামলা গ্রহণ করতে কেউ বিলম্ব করবে না।
বা অতিরিক্ত সময় নেবে না, বা মানুষের মনের ভিতরে একটা বিশ্বাস স্থাপিত হবে যে আমরা যে কোনো ঘটনার যদি আমরা ভুক্তভোগী হয়ে থাকি, যে কোনো অন্যায় অবিচারের যদি আমাদের উপর হয়ে থাকে, আমরা থানায় গেলে মামলাটা আমরা সঙ্গে সঙ্গে আমাদের মামলাটা এফআইআর ভুক্ত করা হবে। তো এইটা আমি মনে করি এটা একটা, যেটা বলেছেন চমৎকার কথা বলেছেন, এটা একটা শিক্ষণীয় বিষয় হতে পারে। এটা নির্ভর করছে পুলিশ এই ব্যাপারে তদন্ত করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, এবং সেই ব্যবস্থাটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং দৃশ্যমান হয়, তাহলেই আমার মনে হয় যে আমরা এই জাতীয় ঘটনা থেকে বা এই জাতীয় দুর্নাম থেকে, যে দুর্নামটা এসেছে, এই জাতীয় দুর্নাম থেকে আমরা ভবিষ্যতে মুক্তি পাবো। মানুষের পুলিশের প্রতি, পুলিশ হচ্ছে মানুষের রক্ষক, পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে বলে আমি মনে করি, এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে। কাজী রিয়াজুল হক, এক্ষেত্রে পুলিশ অবশ্যই পুলিশ মানুষের রক্ষক হিসেবেই কাজ করছে, কিন্তু অনেক সময় যেটা হয় যে পুলিশের মধ্যেও যথাযথভাবে এই জিনিসগুলি মানে রেসপন্স করার ক্ষেত্রে আমরা দেখি যে একটু মানসিকভাবে আমরা মনে হয় যে পুলিশ বাহিনীকে আরও বেশি প্রস্তুত করা, কারণ এরকম একটি ঘটনা যখন ভিকটিমরা পুলিশের কাছে যায় তখন নিশ্চয়ই তাদের মানসিক অবস্থা একটু ভিন্ন থাকে। আমরা জানি যে প্রায় সবকয়টা থানা এবং বিশেষ করে মডেল থানাগুলিতে নারীদেরকে নিয়োগ দেয়া হয়েছে এই ধরনের ভিকটিমদেরকে যাতে তারা অ্যাড্রেস করতে পারে সেই জন্য, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সামগ্রিকভাবেই পুরো বাহিনীতে এই ব্যাপারে আরও বেশি তাদের ওরিয়েন্টেশন, উদ্বুদ্ধকরণের প্রয়োজন আছে মনে হচ্ছে। রাইট, আপনি সঠিক কথাটাই বলেছেন যে মানুষের কাছে কিন্তু মানবাধিকারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের মর্যাদাটা যাতে মানুষের সমুন্নত থাকে। একটা মেয়ে এই জাতীয় একটি ধর্ষণের শিকার হয়ে যে তার বিচারের জন্য বা তার প্রতি যে অন্যায় হয়েছে, অন্যায়ের জন্য সে অপরাধীর শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে গিয়েছে, সেখানে পুলিশ যে বিলম্বটা করেছে এবং পুলিশ তাদের সাথে যে ধরনের আচরণ করেছে, এখানে উচিত ছিল যে আমাদের প্রতিটি থানায়, বিশেষ করে মডেল থানাতে, প্রতিটি থানাতেই এখন মোরাললেস একজন দুজন করে মহিলা পুলিশ অফিসার রয়েছে। এবং আমি জানি না, তবে আমার ধারণা বনানী থানাতে নিশ্চয়ই মহিলা সাব ইন্সপেক্টর রয়েছে। তো সে একটা মহিলা যদি থেকে থাকে এবং সেক্ষেত্রে যদি সেই মহিলাদেরকে দিয়ে এই প্রশ্নগুলো না করায়, সেদিন একজন বলেছিল যে জাতীয় প্রশ্ন করা হয়েছে এটা একদিক থেকে মনস্তাত্ত্বিক যৌনাচারের মানে সমান। তো এই যে প্রশ্ন, নারীর প্রতি খারাপ দৃষ্টিতে তাকানো, তাদের সাথে এরকম আচরণ করা, এটা কোনোভাবেই কাম্য না। এক্ষেত্রে মহিলা পুলিশ যারা আছে তাদেরকে দিয়ে প্রাথমিকভাবে হ্যান্ডেল করানো উচিত, এবং মহিলা পুলিশরা যে সাব ইন্সপেক্টর আছে সে মামলা নেওয়ার জন্য সে ক্ষমতাপ্রাপ্ত, সেই মামলাটা গ্রহণ করতে পারত এবং তাৎক্ষণিকভাবে নিতে পারত। ইভেন তদন্তের জন্য তার বাড়িতে যে যাওয়া, সেখানে একজন মহিলা পুলিশ অফিসার যেতে পারত। তো আমাদের তো মহিলারা অনেক ভালো কাজ করছে যে যেখানে আছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আমরা জানি আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত, আমাদের গার্মেন্টস পর্যন্ত যদি দেখি, প্রত্যেকটা স্তরে দেখেন মহিলারা যথেষ্ট দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। ইভেন পুলিশ বাহিনীও যদি আপনি দেখেন, পুলিশে দেখেন মহিলারা যথেষ্ট দক্ষতার সাথে পুলিশের বিভিন্ন মিড লেভেলে, হায়ার মিড লেভেলে তারা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আপনি যদি দেখেন গত বছরের আরেকটা জিনিসই আপনার কাছে একটু জানতে চাইবো, অবশ্যই নারীরা খুবই ভালো যোগ্যতার সঙ্গে তারা কাজ করছেন এবং সেটাকে আরো বেশি কাজে লাগাতে হবে। আমরা এই ধরনের ঘটনাগুলিতে, বিশেষ করে ধর্ষণের অভিযোগের পরেই দেখি যে যারা অভিযোগ করেন, ভিকটিম, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার একটা চেষ্টা করা হয়। এই ঘটনার ক্ষেত্রেও আমরা দেখছি যে ব্যাপকভাবে ক্যারেক্টার অ্যাসাসিন করার চেষ্টা হচ্ছে। এই ধরনের প্রক্রিয়া, এইটি আমলযোগ্য অপরাধ বা অপরাধ হিসেবে গণ্য করার কোনো সুযোগ আছে কিনা, না থাকলে এটাকে অপরাধ হিসেবে নেওয়া উচিত কিনা? না, দেখেন এই যে হ্যাঁ, এই একটা টেন্ডেন্সি, যে একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করি কিছু কিছু লোকের মধ্যে, যে তারা আসল ঘটনা থেকে সরে যেয়ে ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে, এবং সেই উদ্যোগটা মাঝে মাঝে এত কষ্টদায়ক, এত লজ্জাজনক হয়ে যায় যে সেখানে সেই নারীর চরিত্র হননের জন্য, সে ভুক্তভোগী যে ভিকটিম, সেই ভিকটির চরিত্র হননের জন্য একটা প্রচেষ্টা নেওয়া হয়। এটা অত্যন্ত দুঃখজনক
এবং ডেফিনেটলি আপনি কারো চরিত্র হনন করতে পারেন না, মানুষকে তার মর্যাদা দিতে হবে, তার সম্মান দিতে হবে। এই মর্যাদা যদি না দেওয়া হয়, উপরন্তু তাকে যদি অপমান করা হয়, মর্যাদাহানিকর কাজ করা হয়, সেটা তো মানবাধিকারের লঙ্ঘন। এবং সেই ক্ষেত্রে তার যে মর্যাদাহানি হয়েছে সেই জন্য সে বিচারের এটা তো আইনগতভাবে অপরাধ, এবং সেই অপরাধটা কোনো কোর্ট সোমোটো নিতে পারে বা কেউ এটার ব্যাপারে কোনো অভিযোগও করতে পারে। এটা নিঃসন্দেহে আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা অপরাধ যে আমরা কারো অবশ্যই আমরা মনে করি যে এই অপরাধটার ব্যাপারে আরো সচেতনতা বাড়বে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকার নিচ্ছি একটা বিরতি। তো জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বর্তমান কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে না এনে রোড ম্যাপ ঘোষণা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মনে করছে বিএনপি নেতারা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল। জনাব নজরুল ইসলাম মঞ্জু, প্রথমেই জানতে চাই যে নির্বাচন কমিশন যে রোড ম্যাপের কথা চিন্তা করছে বা ইতিমধ্যেই পরিকল্পনা করছে বলে আমরা জানতে পেরেছি, সেটি নিয়ে আপনারা কি ভাবছেন, এটি কিরকম হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কিন্তু তার ভাবনার কথা জাতির সামনে উত্থাপন করেছে। আমাদের প্রিয় নেত্রী ইতিমধ্যে নির্বাচন কমিশনের পুনর্গঠনের কথা বলেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা তিনি আগামীতে জাতির সামনে উপস্থাপন করবেন এবং নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। ইতিমধ্যে ভিশন 2030ও তিনি ঘোষণা করেছেন। বিএনপি মনে করে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে গেলে এই নির্বাচন কমিশনকে এবং বর্তমান সরকারকে বেশ কিছু কাজ করতে হবে। সর্বাগ্রে প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড, বিরোধী দল দমন নিষ্পেষণের এই খড়গ সরাতে হবে, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং এই যে গতকালই আমরা হতবাক হয়েছি যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খুব সকালে তল্লাশির নামে হয়রানি এবং এই যে একজন জাতীয় নেত্রীকে অসম্মান করা, বিএনপিকে চাপের মধ্যে রাখা, গণগ্রেপ্তার বন্ধ রাখা, এই কাজগুলি সরকারকে বন্ধ করতে হবে এবং সরকারের এই যে বিএনপিকে আক্রমণ করে অযথা পানি ঘোলা করা, দোষারোপ করা, বিএনপিকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এগুলি বন্ধ করতে হবে এবং তারপরেই নির্বাচন কমিশন কিভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে সেটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আগে আলোচনা করে নেওয়া, যে তারা কিভাবে নির্বাচনটা করতে চান, কোনভাবে নির্বাচন করলে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এটি রাজনৈতিক দলগুলোর সাথেই তাকে আলোচনা করতে হবে। তারপরেই রোড ম্যাপ নির্ধারণ করতে হবে বলে আমরা মনে করি এবং বিএনপি এ ব্যাপারে আরও তার প্রস্তুতির কথা বলবে। তার আগামী নির্বাচনের জন্য কী ধরনের পরিবেশ দরকার সে সম্পর্কে আমাদের পার্টির চেয়ারম্যান আগামীতে আরও অনেক পরিকল্পনার কথা জানাবেন, প্রস্তুতির কথা জানাবেন এবং অবশ্যই একটা জিনিস আপনার কাছ থেকে নির্বাচন করতে গেলে একটা জিনিস পাওয়া যাচ্ছে যে নির্বাচন কমিশনকে আগে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নিতে হবে। নজরুল ইসলাম, আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা একটু যাব রাজশাহীতে, সেখানে আছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল। কামরুজ্জামান, এই যেই প্রশ্নটি আজকে উঠেছে যে সব দলের নির্বাচনে আসা নিশ্চিত করা, সেটি নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটি নির্বাচন কমিশনের চাইতেও তো সরকারের কাছে সবচেয়ে বেশি, কারণ নির্বাচনে আসা বা না আসার ক্ষেত্রে অন্তত অন্য বড় দল বিএনপি তারা কিন্তু নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকেই সবচেয়ে বড় বলছেন। সেই ক্ষেত্রে সেইটা নিয়ে আলোচনা নির্বাচন কমিশন কিভাবে করতে পারে? আসলে বিষয়টি হচ্ছে কি, দেখেন যে আওয়ামী লীগ জনগণের দল এবং বিগত দিনে কখনোই আওয়ামী লীগ ব্যাকডোর দিয়ে এই ক্ষমতাতে আসেনি। আওয়ামী লীগ জনগণের পক্ষে এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় এবং আওয়ামী লীগ কখনোই শাসক হতে চায় না।
এই যে আওয়ামী লীগের যে মানসিকতা, আওয়ামী লীগ অবশ্যই চায় যে জনগণ যদি আওয়ামী লীগকে ম্যান্ডেট দেয়, অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে। তো সেই জায়গা থেকে আসলে আপনার বিএনপি যে কথাগুলি বলার চেষ্টা করে, ওনারা তো সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে, বিগত দিনে ক্ষমতা দখলের মাধ্যমে বাংলাদেশকে ওনারা শোষণ করেছেন। এখন ওনারা যে কথাটি বলতে চান বা বলেন যে আসলে ওনাদের জয়কে নিশ্চিত করিয়ে যদি দেওয়া যায়, তাহলেই হয়তো বা মনে করে যে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। আপনি দেখেন যে 5ই জানুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য এই বিএনপি জামাতরা যে সশস্ত্র সন্ত্রাসী চালিয়েছিল, মানুষকে পুড়িয়ে মেরেছিল, বাসে বাড়িঘরে যে হামলা চালিয়েছিল, সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে মামলা হবে, এটি তো স্বাভাবিক। এখন তারা সন্ত্রাস করবে, দেশের মানুষকে নৈরাজ্যের দিকে ঠেলে দিবে, সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে মামলা হবে না বা তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, বা তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা বিচার নিশ্চিত করা যাবে না, এটি সঠিক নয়। তারা গণতান্ত্রিক পন্থায় মানুষের সেবার জন্য, মানুষের পক্ষে, দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে। হ্যাঁ, তাদের কথা থাকতেই পারে, তারা সরকারের যে খারাপ দিকগুলি আছে সেগুলো নিয়ে তারা আন্দোলন করতেই পারে। সেটি হবে শিষ্টাচার রেখে গণতান্ত্রিক পন্থায় তারা আন্দোলন করবে। অবশ্যই আওয়ামী লীগও, বিএনপি জামাত যখন জোট সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে তারা যেভাবে নৃশংস হামলা চালিয়েছে, আপনারা 71-এর যে বর্বরচিত হামলাগুলি আমরা 2001 সালে নির্বাচনের পরেও দেখেছি। ম্যাডাম খালেদা জিয়া উনি 100 দিনের যিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচিতে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মী নিধনের উনি কর্মসূচি সেটি দিয়েছিলেন। বিধায় জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর উনি কন্যা, উনি মানুষের জন্য দরদ তার বুকে অনেক, উনি মায়ের মতো মমতাময়ী উনি মানুষ। উনি চান বাংলাদেশের মানুষ সকলেই দলমত নির্বিশেষে ভালোভাবে থাকবেন, বাংলাদেশের মানুষরা সুখী হয়ে পেটে ভাত যাতে থাকবে, এই আশা নিয়েই উনি মানব সেবায় নিয়োজিত রয়েছেন এবং বাংলাদেশকে উনি ইতিমধ্যেই। আমরা একটা বিরতিতে যাব, মঞ্জু ভাই আপনিও সঙ্গে থাকেন। আপনার ফিরে আসার পরে আপনার কাছ থেকে জানতে চাইব যে ইভিএম নিয়ে আলোচনা চলছে, ইলেকশন কমিশন সম্ভাব্যতা দেখছে যে ইভিএম এর মাধ্যমে আগামী নির্বাচনে ভোট গ্রহণ করা যায় কিনা, সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি? বিরতির পর ফিরে এসে জানবেন। এডিট স্পিকিং নিচ্ছে আর একটা বিরতি। আমরা আমাদের সঙ্গে আছে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল। নজরুল ইসলাম মঞ্জু, যেটি জানতে চাচ্ছিলাম, ইভিএম এর ব্যাপারে আপনাদের দলীয় অবস্থান কি? আমরা ধন্যবাদ আপনাকে। ইভিএম সম্পর্কে ইতিমধ্যে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রেস কনফারেন্স করে বলেছেন যে প্রযুক্তি নির্ভর এই ধরনের ইভিএম বিভিন্ন দেশে প্রয়োগের ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। বিএনপি চায় না কোনো জটিলতার সৃষ্টি। বিএনপি চায় যে ইভিএম নিয়ে যেমন বিতর্ক না হোক এবং ইভিএম চাপিয়ে দেওয়ার চেষ্টায় যেন রাজনৈতিক দলগুলোর উপরে কোনো চাপ প্রয়োগ করা না হোক। নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশন, তারাও বলেছে যে ইভিএম এর ব্যাপারে তাদের এখনো কোনো সিদ্ধান্ত নাই। সরকার কিন্তু ব্যাপারে ভীষণ আগ্রহী। সে কারণেই রাজনৈতিক দলের মধ্যে এটা নিয়ে সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে ইভিএম নিয়ে কোনো চাতুরতা কিংবা অন্য কোনো কিছুর আশ্রয় নেওয়া হবে কি না। আমরা সে কারণেই বলেছি, আমাদের দল বলেছে যে নো ইভিএম, ব্যালট পেপারের মাধ্যমে আমাদের দেশের মানুষ নির্বাচনে ভোট প্রদান করতে অভ্যস্ত এবং এই প্রক্রিয়াই চালু থাকা উচিত। যেহেতু দেশে একটি সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার, আমরা সে কারণে ইভিএম নিয়ে কোনো বিতর্কে আমাদের দল যেতে চায় না এবং সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হোক এটি বিএনপি চায় না এবং অন্যান্য দলগুলো চায় না বলে আমরা মনে করি। চঞ্চল ভাই, আপনার কাছে এই ইভিএম এর ব্যাপারে, অবশ্যই ইভিএম এর বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা এখনো পর্যন্ত বাকি আছে, সেটি আলোচনা হবে এবং তারপরে সিদ্ধান্ত হবে। একটি বিষয়ে জানতে চাই যে নির্বাচনে সব দল আসুক, সেটি আওয়ামী লীগও চায়,
কিন্তু সেক্ষেত্রে অন্য দলগুলি যখন বলছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন, সংলাপ হোক বা যেইভাবেই হোক একসঙ্গে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, সেই ব্যাপারে আওয়ামী লীগকে কোনো ধরনের এখনো পর্যন্ত উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তো বলা হচ্ছে যে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগেরই উদ্যোগ নেওয়া প্রয়োজন। অবশ্যই অতীতের প্রশ্ন যদি বলেন সেটা না, কিন্তু এখন কিভাবে জিনিসটা সুরাহা করা সম্ভব? দেখুন, আওয়ামী লীগ তো এটি ব্যবস্থা নেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন পুরোটাই স্বাধীন। নির্বাচন কমিশন কিভাবে কাদের সঙ্গে কোন দলের সঙ্গে কিভাবে কথা বলবে, কিভাবে তাদের মত বিনিময় করবে, নির্বাচন কমিশনেরই এই ব্যাপারটি আছে। আর আওয়ামী লীগ সরকার দল হিসেবে তারা তো যেহেতু চাই যে সব দলের অংশগ্রহণে কোনো সমালোচনা না হোক, আওয়ামী লীগ সবসময় চাই যে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানে হোক, এবং সাধারণ মানুষ যে তাদের যে মনের যে ইচ্ছা, তাদের যে পছন্দের যে বহিঃপ্রকাশ, সেটি নির্বাচন যে ব্যালটের মাধ্যমেই তারা দিবে, এটি কিন্তু আওয়ামী লীগ সবসময় চেয়েছে এবং আওয়ামী লীগ জনগণের মতামতকে সবসময় প্রাধান্য দিয়েছে। কাজেই নির্বাচন কমিশন তাদের পন্থাটা কী হবে বা তারা কিভাবে আসলে বিএনপিকে কিভাবে তারা কি করলে বিএনপি আশ্বস্ত হবে। আমাদের প্রশ্ন, বিএনপির যে অ্যাক্টিভিটিসে বিগত দিন আপনি দেখেন যে সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়েছে, নারায়ণগঞ্জের নির্বাচনটার দিকে আপনি তাকিয়ে দেখেন বা গাজীপুরে আসেন, এই সব নির্বাচনের ক্ষেত্রেও ওনারা কিন্তু বারংবারই বলার চেষ্টা করেছেন যে নির্বাচনে ভোট কারচুপি হচ্ছে যেগুলোতে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে চলে যাবে না, কারণ বিএনপির যেই মূল প্রশ্নটি যে নির্বাচনকালীন সময়ে সরকার ব্যবস্থাটা কি হবে, সেই সংলাপ তো আর নির্বাচন কমিশন করতে পারে না, সেটাকে সরকারকেই করতে হবে, কারণ সেখানে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু আপনার বিগত দিনের যে নির্বাচনগুলি হয়েছে সেগুলোতেও আপনি দেখেন যে বিএনপি কিন্তু সেখানেও প্রশ্ন তুলেছিল, তারপরে তারা সেই নির্বাচনে অংশ নিয়েছে, অনেকগুলো জায়গায় তারা নির্বাচিতও হয়েছে। যেখানে নির্বাচিত হয়েছে সেই ক্ষেত্রে তারা বলেছে আমরা আরও ভোট বেশি পেতাম, ব্যবধান আরও অনেক বেশি হতো, কিন্তু ভোট চুরির মাধ্যমে সে ভোট ব্যবধানটা কমানো হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে বিএনপির আপনি একদম নিশ্চিত যদি তাদেরকে নির্বাচিত করার আশ্বস্ত না করতে পারেন, তাহলে তাদের এই সমালোচনা থাকবেই। আমি মনে করি যে যে কোনো প্রক্রিয়াই নেওয়া হোক না কেন, যত স্বচ্ছতাই হোক না কেন, তারপরেও বিএনপি যদি পরাজিত হয়, কারণ বিগত দিনে তাদের যে শাসন ব্যবস্থা ছিল, যে শোষকের দায়িত্ব তারা পালন করেছিল, তাতে কিন্তু বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। সেই জায়গা থেকে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামী নির্বাচনেও আমি মনে করি যে এই বিএনপিকে সাধারণ মানুষরা প্রত্যাখ্যান করবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগের নেতৃত্বে যে দেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হতে চলেছে, ইতিমধ্যে সাধারণ মানুষরাও কিন্তু আজকে উপলব্ধি করতে পেরেছে বা পারছে, যার কারণে বিগত দিনে যে নির্বাচনগুলি হয়েছে একদম স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল পর্যায়ের মানুষরাও আওয়ামী লীগকে অর্থাৎ নৌকা প্রতীকে তারা ভোট দেওয়ার মাধ্যমে তাদের ভাগ্য এর যে উন্নয়ন সেটিকে নিশ্চিত করার লক্ষ্যে তারা আওয়ামী লীগকে সমর্থন করেছে। কামরুজ্জামান চঞ্চল এবং নজরুল ইসলাম মঞ্জুর, আপনাদের মঞ্জু দুজনকেই আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন 21 পদকপ্রাপ্ত এই ভাস্কর। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ। স্বাগত জানাব ম হামিদ। আমরা প্রথমেই জানতে চাইব যে ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ তিনি অপরাজেয় বাংলার মধ্য দিয়ে বলা যায় যে বাংলাদেশে অমর হয়ে থাকবেন। তার অনেক সৃষ্টিশীল কাজ আছে, কিন্তু অবশ্যই অপরাজেয় বাংলাটি এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। এটি আমাদের জাতির একটা প্রতীক হিসেবেই এখন পরিচিতি পেয়ে গিয়েছে। আমরা একটু অপরাজেয় বাংলা তৈরি এবং এটার সঙ্গে কিভাবে তিনি সংশ্লিষ্ট হলেন সেগুলো একটু জানতে চাই। অপরাজেয় বাংলা এই নামটা অনেক পরে দেওয়া হয়েছে, যখন নির্মাণ হচ্ছিল সেটা 75 সালের দিকে নামকরণটা করা হয়, কিন্তু এটার সূচনাটা 1972 সালে
যখন স্বাধীনতা পরবর্তী ডাকসু নির্বাচিত হয়, ডাকসুর উদ্যোগে এই কাজটা শুরু হয়। আমি তখন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক, সুতরাং এই কাজের সঙ্গে আমার সংযুক্তি ছিল সবচেয়ে বেশি এবং আমার পরিকল্পনায় তখন ডাকসু গ্রহণ করে। আমরা প্রথমে একটা ভাস্কর্য নির্বাচন করি, কিন্তু সেটা ছোট হওয়াতে এটাকে পরে সরিয়ে আর বড় ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত হয়। তখন খুঁজতে থাকি যে কাকে দিয়ে কাজটা করা যেতে পারে। তো তখন আমরা দুজনের নাম পাই, আনোয়ার জাহান এবং সৈয়দ আবদুল্লাহ খালিদ। সৈয়দ আবদুল্লাহ খালিদের নামটা বলেছিলেন তারই শিক্ষক মীর মোস্তফা, তিনি সিরামিক্স ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন। আমরা যখন আগ্রহ প্রকাশ করলাম তখন তিনি কিছু কাজও দেখালেন তার। আমি দেখা করতে চাইলাম দুজনের সাথেই। প্রথম দেখা হলো সৈয়দ আবদুল্লাহ খালিদের সঙ্গে, সেটা এই তখনকার চারুকলা মহাবিদ্যালয় ছিল, সেটা চারু কারুকলা মহাবিদ্যালয়, সেখানে নবীনবরণ অনুষ্ঠান ছিল সেই দিন। প্রথম আলাপেই আমরা ঠিক করে ফেললাম যে আমরা কি কাজটা করব। তিনি খুব আনন্দের সঙ্গে রাজি হলেন। পরিকল্পনা হয়ে গেল যে কিভাবে মডেল হবে বা কটা ফিগার নিয়ে হতে পারে, এটা প্রাথমিক আলোচনাটা হয়ে গেল। এবং আমরা আসলে কি চাই, আমরা মূল কথাটাই ছিল যে আমরা স্বাধীনতার চেতনা যাতে এর মধ্য দিয়ে প্রকাশিত হয়, তার বিজয়ের যে উদ্দীপ্ততা বা উদ্দীপনা সেটা যেন থাকে, চারদিকে যে হতাশা তার থেকে বেরিয়ে আসার জন্য এটা যেন একটা প্রতীক হয়, এগুলো ছিল আমাদের মূল আলোচনা। এই আলোচনাটা হয় তখন ৭৩-এর ফেব্রুয়ারি মাসের দিকে। মার্চের দিক থেকে আমরা মডেল তৈরি করার কাজে হাত দেওয়া হয়। মডেলটা তৈরি করা হয় তখন কাম্পালা বিল্ডিং ছিল এলিফ্যান্ট রোডে, প্লেন মসজিদ ছিল তার ঠিক উল্টার দিকে, সেখানে কয়েকজন শিল্পী থাকতেন, তারা একটা জায়গা ছেড়ে দিয়েছিলেন। সেখানে ৩ মাস কাজ হয় মডেল নিয়ে, এবং তখন আমি ইউটিসির থেকে রাইফেল এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে দেই। সেই মডেলটা তৈরি হওয়ার পর ডাকসুরকে দেখানোর জন্য নিয়ে আসা হয় আর্ট কলেজে। সেইখানে এটা দেখে সবাই খুশি হয় যে একটা ভালো কাজ হবে, বড় কাজ হবে। তখন এটা নিয়ে নির্মাণের কাজটা শুরু করা হয়। তো সৈয়দ আবদুল্লাহ খালিদ মডেলটা তৈরি করার পরে যখন কাজ শুরু হবে সেই সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। তখন এখানে প্রাথমিক যে বেজ করা এই কাজগুলো সেগুলো অন্যদের তত্ত্বাবধানে হচ্ছিল। যখন নাকি মূল কাজটা শুরু হলো তখন তাকে আমরা ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ভাইস চ্যান্সেলর তখন ছিলেন অধ্যাপক মতিন চৌধুরী, তিনি চিঠি লেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে, উনি এখানে চলে আসেন, এখানে থেকে থেকে তিনি কাজটা করতে শুরু করলেন। এই সূত্রে তার সঙ্গে যোগাযোগ, তার পরিবারের সঙ্গে যোগাযোগ, এবং বদরুল আলম বেনু আরেকজন শিল্পী যিনি একজন মডেলও ছিলেন, সেটা তিনি এর সঙ্গে গোড়া থেকে শেষ পর্যন্ত একবার নির্মাণ কাজের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। আমরা ৭৫-এর আগস্ট মাস পর্যন্ত কাজ করতে পেরেছিলাম, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং সেই শোকাবহ ঘটনার পরে কাজ বন্ধ হয়ে যায়। আমাদের চিন্তা ছিল যে ৭৫-এর ডিসেম্বরে কাজটা আমরা শেষ করে ফেলতে পারবো, যে গতিতে কাজটা চলছিল, এবং মনে মনে একটা কল্পনাও ছিল হয়তো বঙ্গবন্ধুর হাত দিয়ে এটা উদ্বোধন ঘটানো সম্ভব হবে। সে তো আর হয়নি। তারপরে কাজটা বন্ধ হয়ে যায় এবং একসময় এটা ভাঙার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাও যারা ধর্মান্ধ এবং তারা এই মুক্তিযুদ্ধের প্রতীককে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শুরুটা হয়েছিল আনোয়ার জাহান একটা তৈরি করেছিলেন, ভাস্কর্য তৈরি করেছিলেন, যেটা 0 পয়েন্ট এখন সেইখানে একজন বর্ষা নিক্ষেপকারী, সেটাকে সরিয়ে ফেলা হয় রাত্রেবেলায়, রাতের অন্ধকারে ওটা কেটে সরিয়ে নেয়। তখনকার সরকার এটার সঙ্গে যুক্ত ছিল এটা সরিয়ে নেওয়ার জন্য। সেটা হয়েছিল যতদূর মনে পড়ে এটা ৭৭ সালে এটা ঘটেছিল, ৭৭ সালে। এরপরে খুব উৎসাহ নিয়ে তারা এটা ভাঙার জন্য দাবি করতে থাকে। তো আমরা সেটাকে প্রতিহত করার জন্য আন্দোলন করতে হয় এবং আমরাও সংঘবদ্ধ হয়ে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যাতে তার কেউ আসতে না পারে, এটা নিয়ে খুব একটা টেনশন তৈরি হয়েছিল জাতির মধ্যে। কিন্তু এটা রক্ষা পায় এবং রক্ষা করা সম্ভব হয়। কিন্তু নির্মাণ কাজ শুরু করতে গিয়ে আমাদের আরেকটা আন্দোলনের মধ্যে জড়িত হতে হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, শিক্ষক সমিতি, ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল, দাবি তোলা হচ্ছিল এটা শেষ করা হোক। আমরাও এটার চাপ সৃষ্টি করার পেছনে আমরা সবসময় অনুপ্রাণিত করেছি, চেষ্টা করেছি সবাইকে একসাথে করতে। তখন ভাইস চ্যান্সেলর ছিলেন ফজলুল হালিম চৌধুরী, অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী। তিনি চাইতেন এটা হোক, কিন্তু তিনি একটু শঙ্কিত ছিলেন এটা তৈরি করতে গিয়ে না আবার নতুন করে সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু আমরা খুব অ্যাডামেন্ট ছিলাম এটা করতেই হবে। শেষ পর্যন্ত এটা নির্মাণ কাজ শুরু হয় প্রায় ৩ বছর পর, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯ সাল, ৩.৫ বছর পর, এটা জানুয়ারি মাসে ১৯৭৯ সালের। এবং সেইখানে
সৈয়দ আব্দুল্লাহ খালিদকে স্থায়ীভাবে নিয়ে আসা হয় ঢাকায়, এবং এখানে থেকেই তিনি কাজটা শুরু করেন। বদলাম বেনু যুক্ত হয় এবং আমরা মনে করি যে এই ভাস্কর্যটির সঙ্গে সঙ্গেই সৈয়দ আব্দুল্লাহ খালিদও আমাদের দেশে অমর হয়ে থাকবেন। এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে জানানোর জন্য, আজকে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে রেডি টু স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।